স্টেশনে ট্রেন থামতে না থামতেই যাত্রীদের মধ্যে হুলস্থুল বেঁধে গিয়েছিল। ভিড়ে ঠাসা কামরা, পিছন থেকে প্রচন্ড চাপ আর গুঁতো টের পাচ্ছিল। তারপর দেখলুম কেউ কেউ আমার কাঁধের উপর দিয়ে কসরত দেখি সামনে চলে যাচ্ছে, সেই সঙ্গে চেঁচামেচি চলছে। অবশেষে ঠেলা খেতে খেতে যখন প্ল্যাটফর্মে পড়লুম, তখন আমার উপর দিয়ে অসংখ্য জুতো পরা পা ছুটে যাচ্ছে। অনেক চেষ্টার পর উঠে দাঁড়িয়ে দেখি অন্য সব কামরার থেকেও পিলপিল করে মানুষ বেরিয়ে স্টেশনের গেটের দিকে ছুটে চলে যাচ্ছে। রাগ করে লাভ নেই, কার উপরেই বা রাগ করবো। নিমেষে প্ল্যাটফর্ম নির্জন নিঝুম হয়ে গেল। কাঁধের ব্যাগ আর পোশাক ঝেড়ে ঝুড়ে রুমালে মুখ মুছলাম। ট্রেনটা হুইসেল বাজিয়ে আস্তে সুস্তে চলে গেল। সেই সময় হঠাৎ মাথায় এলো ট্রেনে ডাকাতি হচ্ছিল সম্ভবত। তাই অত সব যাত্রী প্রাণ ভয়ে ট্রেন থেকে ঝাঁপিয়ে পড়ে পালিয়ে গেল। এতক্ষণে ভয় পেলুম। রাত 8টা বাজে। প্ল্যাটফর্মে আর স্টেশন ঘরে আলো জ্বলছে, গেটে মানুষজন নেই। সেখানে গিয়ে একটু দাঁড়ালুম। ডাকাতরা ট্রেন থেকে নেমে হয়তো স্টেশন ঘরে ঢুকে হামলা করছে কিনা দেখবার জন্য উঁকি মারলুম। না, স্টেশন ঘরে উদ্দীপরা এক ভদ্রলোক চেয়ারে বসে চোখ বুজে ঝুমোচ্ছেন। তাকে বললুম, এই একটা কথা জিজ্ঞেস করতে পারি? তিনি চোখ না খুলেই বললেন, পারেন, তবে আপনার বরাতে হরি হোটেলই আছে। একটু বিরক্ত হয়ে বললুম, এই হরির হোটেল মানে? এ তল্লাটে নতুন এসেছেন, যাবেন কোথায়? এই কাঞ্চনপুর যাব। সেখানে কার বাড়ি যাবেন? সেখানে আমার বন্ধুর বাড়ি। রেলকোট করা ভদ্রলোক এবার চোখ খুলে একটু হেসে বললেন, আপনার বন্ধু আপনাকে এখানকার হাল হদিস কিছুই জানাননি দেখছি। তা কি আর করবেন, হরি হোটেল এখন আপনার ভবিতব্য। কথা না বাড়িয়ে বললুম, এই গেটে টিকিট নেওয়ার লোক নেই, এই টিকিটটা নেবেন কি? টিকিট কেটেছেন? তা এ তল্লাটে নতুন প্যাসেঞ্জার, টিকিট কাটবেন বই কি? ইচ্ছে হলে দিন, না হলে দেবেন না। বুঝলুম এই ভদ্রলোকই স্টেশন মাস্টার। মাথায় হয়তো ছিট আছে। টিকিটটা ওর সামনে টেবিলে রেখে বললুম, আচ্ছা এবার বলুন তো, এই অত সব যাত্রী এই ট্রেন থেকে ওভাবে মরিয়া হয়ে নেমে দৌড়ে পালালো কেন? আজ যে শনিবার, তার উপর ট্রেন 4 ঘন্টা লেট। বুঝলুম না। বুঝতে পারবেন, গেটটা পেরিয়ে নিচের চত্বরে যান। গেট পেরিয়ে গিয়ে দেখি কয়েক ধাপ সিঁড়ি নিচে একটা খোলামেলা জায়গা। এক প্রান্তে কিছু দোকানপাট। অস্পষ্ট জ্যোৎস্নায় লক্ষ্য করলুম চত্বর একেবারে জনহীন। আমার সহকর্মী ও ঘনিষ্ঠ বন্ধু নির্মল বলেছিল, স্টেশন থেকে নামলেই বাস বা সাইকেল রিক্সা বা এক্কা গাড়ি, কিন্তু কোথায় তারা? একটা চায়ের দোকানে আলো জ্বলছিল। সেখানে গিয়ে ব্রেঞ্চে বসে বললুম, পরের বাস কটায় দাদা? বাবু মশাই আসা হচ্ছে কোত্থেকে? এই কলকাতা। ঠিক ঠিক, তা যাওয়া হবে কোথায়? এই কাঞ্চনপুর। এই পরের বাস কখন আসবে? বাবু মশাই, এই রাত্রি আর বাস আসবে না, আসবে সেই ভোরবেলা। কেননা রাত্রিরে তো এই স্টেশনে আর কোনো ট্রেন থামে না। সাইকেল রিক্সা বা এক্কা গাড়ি? আগে না, খামোখা কেন রাত্রিবেলা ওরা আসবে? বাবু মশাই, আপনি বড্ড ভুল করেছেন। আসবার সময় দেখেননি সোনাঘর জংশনে হঠাৎ ট্রেনের কামরায় বেজায় ভিড় হয়েছিল? তুমি ঠিক বলেছ। এই কামরা একেবারে ফাঁকা ছিল। হঠাৎ ওই জংশনে ভিড়ের চাপে কোণঠাসা হয়ে গিয়েছিল। ব্যাপারটা হলো, এই তল্লাটে অসংখ্য লোক সোনাগড়ায় কলকারখানায় চাকরি করে।
তারা প্রতি শনিবার বাড়ি ফেরে, রোববারটা কাটিয়ে আবার সোমবার সোনাগড় যায়। আপনি যদি ট্রেন থেকে নেমেই ওদের সঙ্গে দৌড়ে আসতেন, তাহলে হয়তো বাসে বা সাইকেল রিক্সা নয়তো এক্কা গাড়ি ঢুকে যেতে পারতেন। হ্যাঁ, সহজে পারতেন না, একটু কসরত করতে হতো, এই যা। এবার ব্যাপারটা বুঝতে পারলো। নির্মলের উপর রাগ হলো। এই ব্যাপারটা আমাকে তার খুলে বলা উচিত ছিল, কিন্তু রাগ আর করে লাভ নেই। তাছাড়া নির্মলের মেয়ের অন্নপ্রাশন, কাল রবিবার। আমি কবে যাব নির্দিষ্ট করে তাকে তো বলিনি, শুধু বলেছিলুম নিশ্চয়ই যাব, শনিবার পর্যন্ত অপেক্ষা করিস বললুম। এক কাপ চায়ের ব্যবস্থা করা যায় না দাদা? হুম, না বাবু মশাই, নুনে আমার রাতের রান্না শেষ করে জল ঢেলে দিয়েছি, আর চা করার কোনো উপায় নেই। এই হরির হোটেলের লোকটা যেন চমকে উঠল। হরি হোটেল? এর আগে কখনো হরি হোটেলে খেয়েছেন নাকি? না, আমি এই প্রথম এখানে আসছি। এই হরির হোটেলের কথা স্টেশন মাস্টারের মুখে শুনলুম। ও, হরি হোটেলে যখন যাওয়ার ইচ্ছে হয়েছে যান, তবে একটু দেখে শুনে যাবেন। বলে চাওলা আমার মুখের সামনেই দোকানে ঝাঁপ ফেলে দিল। এখানে দেখছি সবই অদ্ভুত, লোকজনও অদ্ভুত। হরির হোটেলে যেতে দেখে শুনে যাব কেন, কিছু বোঝা গেল না। এতক্ষণে চাঁদ আরো উজ্জ্বল হয়ে উঠেছে, সব দোকানপাট বন্ধ, শুধু শেষ দিকটায় আলো জ্বলছে। সেখানে গিয়ে দেখলুম একটা ঘর খোলা আছে। দরজার কাছে টেবিলের সামনে একজন রোগাটে গোড়ানের কালো রঙের লোক বসে আছে, পরনে ধুতি আর হাত কাটা ফতুয়া। ভেতরে দুসারি লম্বা বেঞ্চের সঙ্গে উঁচু ডেস্ক কাটা। দেখেই বোঝা যায় এটা একটা হোটেল। এই তাহলে হরির হোটেল। লোকটি আমাকে দেখেই কেন যেন সবিনয়ে করজোড়ে নমস্কার করলো। আমিও নমস্কার করে বললুম, এটাই কি হরিবাবুর হোটেল? সে জিভ কেটে মাথা নেড়ে বলল, আগে স্যার, দয়া করে আমাকে বাবু বলবেন না, আমি একজন সামান্য লোক। বাইরে টাঙানো সাইনবোর্ড দেখুন, লেখা আছে অন্নপূর্ণা হোটেল, কিন্তু এ তল্লাটে সবাই বলে হরির হোটেল। ঠিক এই সময় আমার মনে পড়ে গেল আজ বেলা 11টায় খেয়েছি, তারপর ট্রেনে বাড়তিনে বিষাদ চা, আর একই সময়ে ডাল ভাত, মাছের ঝোল মিশ্রিত লোভনীয় খাদ্যের তীব্র ঘ্রাণ। আমরা বাঙালি, পেটে প্রচন্ড ক্ষুধার উদ্রেক করলো। হঠাৎ হোটেলে ঢুকে গেছে, বেঞ্চে বসলুম, ব্যাগটা এক পাশে রেখে বললুম, আমার খুব খিদে পেয়েছে, এই শিগগির ব্যবস্থা করুন হরিবাবু। হরি ডাকলো, খ্যাদু, এই খ্যাদু, ঘুমলি নাকি রে? ভেতর থেকে ঢোলা হাফ প্যান্ট পরা একটা নাদুস নুদুস গোলগাল গোড়নের যুবক এসে একগাল হেসে বলল, তখন তোমাকে বলেছিলাম না হরিদা, দুটো চাল বেশি নি, আর তরকারিটা তো অনেকটাই আছে। হরি বলল, তাহলে স্যারকে একখানা পুরো মিল দে। কিছুক্ষণের মধ্যে প্রোগ্রেসে এক থালা ভাত, ডাল, তরকারি, মাছ, পরম তৃপ্তি। খেয়ে ভেগুর উঠল। হাত মুখ ধুয়ে এবং মুছে বললুম, অপূর্ব, এ খাসা। আপনার হোটেলে রান্না খেয়ে এমন তৃপ্তি জীবনে পাইনি। হরি বলল, অথচ বেটার ছেলেরা আমার হোটেলের বদনাম রটায়। কি আর বলবো স্যার, আমার নামে থানায় পুলিশের কাছে নালিশ পর্যন্ত করেছিল। যাক গে সেই সব কথা, আপনি আমার অতিথি, আপনার কাছে দাম নেব না। কিছুতেই হরি মিলের দাম নিল না। অবশেষে বললুম, ঠিক আছে, তাহলে আমাকে রাতে থাকার জন্য একটা ঘর ভাড়া দিন। হরি জিভ কেটে বলল, ঘর তো নেই স্যার, আমার হোটেল শুধু খাওয়ার হোটেল, এখানে থাকার ব্যবস্থা নেই। আমি আর খেদা উপরের ঘরে রাত কাটাই, নিচে কি থাকবার জো আছে? নানা উপদ্রবের চোটে অস্থির হতে হবে। কি উপদ্রব? হরিবাবু, আমি এই বেঞ্চে শুয়ে রাত কাটাতে পারবো,
কোনো উপদ্রব গ্রাহক করব না। আপনার মাথা খারাপ, কথা বাড়িয়ে লাভ নেই। আমারও খিদে পেয়েছে। তা আপনি যাবেন কোথায়? কাঞ্চনপুর। দিব্যি জ্যোৎস্নার রাত্রি, মোটে 3 কিলোমিটার। হাঁটতে হাঁটতে চলে যান, কোনো ভয় করবেন না। আমাদের এতলাটে আর যা কিছু থাক, চোর ছিনতাইবাজের কোনো ব্যাপার নেই। মনের আনন্দে গান গাইতে গাইতে চলে যান। অগত্যা হোটেল থেকে বেরিয়ে আসি, হরি হঠাৎ ব্যস্তভাবে ডাকলো। স্যার শুনুন স্যার। ঘুরে দাঁড়ালুম। সে আমাকে অবাক করে 6টা অ্যান্টিসিড ট্যাবলেট আমার হাতে গুঁজে দিল। এই অ্যান্টাসিড ট্যাবলেট কি হবে? বাইরের মানুষ হরির হোটেলে খেয়েছেন, যদি দেবাগ অম্বল অম্বল হয় তো আপনি আমার এ রাত্রির একমাত্র খদ্দের স্যার। আপনি আমার সার্টিফিকেটও বটে। বলে সে হোটেলে ফিরে গেল। আমি এতক্ষণ একটু চিন্তায় পড়লুম। খেতে তো সবই সুস্বাদু মনে হচ্ছিল, তাই খেয়েছিও প্রচুর। প্যান্টের বেল্ট ঢিলে করতে হয়েছে, কিন্তু অ্যান্টিসিড কেন? দুধারে মাঠ নির্জন, পিচ রাস্তায় গুনগুন করে সত্যি মনের আনন্দে গান গাইতে গাইতে হাঁটছিল। জ্যোৎস্নায় চারিদিক বেশ স্পষ্ট। কিছু দূর চলার পর মনে হলো পেট বেজায় ওজনদার হয়ে উঠেছে। তখন 2টো অ্যান্টিসিড ট্যাবলেট মুখে পুরে চুষতে থাকলো। আরো কিছু দূর হাঁটার পর পেটের ওজন কমেছে মনে হলো। সেই সময় নেহাত খেয়াল বসে একবার পিছু ফিরে দেখি আমার পিছনে কেউ হেঁটে আসছে। একজন সঙ্গী পাওয়া গেল ভেবে দাঁড়িয়ে গেল। আমি সেই লোকটাও দাঁড়িয়ে গেল। বললুম, কে? কোনো সাড়া এলো না। একটি ভয় পেলুম। ছিনতাইবাজ বা ডাকাত নয় তো। চলার গতি বাড়ালুম। তারপর একটা অদ্ভুত ঘটনা লক্ষ্য করলুম। যতবার পিছনে তাকাচ্ছি দেখছি জ্যোৎস্নায় কালো রঙের মূর্তির সংখ্যা বেড়ে যাচ্ছে। রাস্তার দুপাশে মাঠের থেকে একজন দুজন করে আরো লোক এসে সেই ছায়া মিছিলকে বাড়িয়ে তুলছে। অবশেষে ঘুরে দাঁড়িয়ে চেঁচামেচি করে বললুম, এই তো তোমরা যেই হওয়া, আমার কাছে ডাকাতি করার মতো মাল করি নেই। এই বন্ধুর মেয়ের অন্নপ্রাশনে উপহার দিতে কিছু পুতুল আর জামা কিনেছি। এই নগদ টাকা কড়ি যা আছে এই তা তোমরা কেড়ে নিয়ে ভাগাভাগি করলে প্রত্যেকের একটা আধুলির বেশি পাবে না। কাজেই তোমরা কেটে পড়ো। আশ্চর্য ব্যাপার, কালো কালো মানুষের দল স্থির দাঁড়িয়ে আছে। তারপর আবার কিছুটা হেঁটে গিয়ে ঘুরে দেখি তারা সমান দূরত্বে আমাকে অনুসরণ করছে। এরা কারা? অজানা ক্রাশে শিউরে উঠলুম। সাহস দেখিয়ে খুব চেঁচিয়ে বললুম, সাবধান, আমার কাছে রিভলভার আছে। আমি কিন্তু পুলিশের লোক, গুলি করে মুন্ডু উড়িয়ে দেব। কিন্তু এই হুমকিতে কাজ হলো না। আমি যত দ্রুত হাঁটছি তারা একই দূরত্বে নিঃশব্দে হেঁটে আসছে। আমি থমকে দাঁড়ালে তারাও দাঁড়িয়ে যাচ্ছে। এই অদ্ভুত ছায়াকালো মিছিল পিছনে নিয়ে হেঁটে চলা সহজ ছিল না। আমার গলা তৃষ্ণায় শুকিয়ে গেছে। সঙ্গে জলের বোতল নেই, এমনকি একটা টর্চও আনিনি। আতঙ্কে দিশেহারা হয়ে আমি দৌড়তে শুরু করলাম।